আন্তরিকতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক, অংশুমালীর আয়োজন ভাষাভিত্তিক অনুষ্ঠান বর্ণবিজ্ঞানে আপনার যথারীতি প্রতিদিনের মতো আলোচনা করবেন ভাষা বিশেষজ্ঞ, ভাষা গবেষক নারায়ণ চন্দ্র দাস। স্বাগত জানাচ্ছি। নারায়ণ দা, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। নারায়ণ দাদা, কিছু প্রশ্ন ছিল। সঞ্চালিকা গঙ্গোত্রী যে নিয়মিত সঞ্চালিকা, তার কিছু প্রশ্ন ছিল আগের অনুষ্ঠানে। সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি, আপনি যদি সেভাবে শুরু করেন। নারায়ণ দা, আমার সাউন্ডটা একটু বাড়িয়ে নিচ্ছি, একটু কম আছে না? সাউন্ড ঠিক আছে, আপনার সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন সঞ্চালিকা হিসেবে এবং পাঠক আমাদের শ্রোতা হিসেবে। উনি একবার রবিবাবুর সঙ্গে, রবি চক্রবর্তী, ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বের যারা আবিষ্কর্তা, সেই দুই ব্যক্তিত্বের মধ্যে দ্বিতীয় জন রবিবাবু, কলিম খান প্রথম, তারপর দ্বিতীয় সহযোগী হিসেবে উনিও যুক্ত হন এবং যুগ্ম স্রষ্টার সম্মান আমরা তাকে দিয়ে থাকি। আদি স্রষ্টা কলিম খানই প্রথম, যিনি তত্ত্বটাকে দেখেছিলেন, সেটাকে রূপ দিয়েছিলেন, তারপরে সেটাকে আরো সুসংহত রূপে, সংযোজিত রূপে এবং সংশোধিত রূপে এটা পূর্ণাঙ্গ চেহারা দিয়েছিলেন। সেই রবিবাবুর সঙ্গে একটা ইন্টারভিউতে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বঙ্গযানের পক্ষ থেকে। আমরা দায়িত্ব দিয়েছিলাম গঙ্গোত্রী চন্দ্রকে সেইটা করার। তখন সেই সময় তিনি খুব আগ্রহী শ্রোতা ছিলেন আমাদের এই তত্ত্বের। তারপরে উনি পরিবেশ বিদ্যা নিয়ে চলে যান বলে অনেক সময়ের গ্যাপ, একটা ব্যবধান তৈরি হয়েছে ঠিকই, তবু তিনি সঞ্চালনা করে যাচ্ছিলেন এবং ওনার প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। উনি প্রশ্ন করেছিলেন যে ইক এবং আর স্নিক প্রত্যয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে সংস্কৃত ব্যাকরণে এমনকি পাণিনি প্রত্যয়কে যেভাবে দেখেছেন, সেগুলোকে যেভাবে নামকরণ করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা সাধারণভাবে যে সংস্কৃত ব্যাকরণ এখন একাডেমিতে পড়ানো হয়, সেখানে তার নামগুলো আলাদা, প্রত্যয়ের নামগুলো। আবার বাংলায় যখন যায় তখন সেটা আরেকটু স্বতন্ত্র হয়ে যায়। যেমন ব্যাকরণ কৌমুদীতে যদি স্নিক থাকে, বাংলা ব্যাকরণে সেটা হয়তো ইক হিসেবে আছে। তাছাড়া আমরা এই প্রত্যয়ের ব্যাকরণের গত দিকটা ছেড়ে দিয়ে আমরা যদি শুধুমাত্র ক্রিয়াভিত্তিক এবং বর্ণভিত্তিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই ইক শব্দটাকে ব্যাখ্যা করি, তাহলে আমরা স্নিক প্রত্যয়ের যা অর্থ সেটাই পেয়ে যাব। স্নিক শব্দের ভিতরে কি আছে? মূর্ধন্যস আছে, একটা ইয় আছে, মূর্ধন্যস ইয়, তার রস্যিকার এবং ক। একটা মূর্ধন্যস আছে, রস্যিকার আছে, ইয় আছে এবং ক আছে, চারটে বর্ণ আছে। আর ইক বর্ণে দুটো বর্ণ আছে। এই চারটে বর্ণেরও যা নির্গলিতার্থ, যা ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক অর্থ, যা ইক বর্ণের ভেতরেও সেই একই অর্থ ধারণ করছে। ইক শব্দের মানে আমরা বলেছিলাম, রস্যই মানে হচ্ছে বিকাশশীলতা, গতিশীলতা, সক্রিয় থাকা, মানে বিকাশশীল, গতিশীল বা সক্রিয় হওয়াকে আমরা, এই ক্রিয়াটাকে আমরা ই বর্ণ দিয়ে আধার হিসেবে, প্রকৃতি রূপে ই বর্ণকে আমরা দেখেছি। আর ক মানে ক্রিয়াকারী হতে পারে, ক্রিয়াও হতে পারে, করণ, কোনো কিছু করা, সেটাও ক দিয়ে বোঝায়, অর্থাৎ করণ ক্রিয়াটা, এবং সেই ক্রিয়াকারী যিনি করছেন তাকেও বোঝায়। এখন প্রেক্ষিত অনুযায়ী তার অর্থগুলো বদলে যাবে। তো ইক বর্ণের অর্থ কি দাঁড়ায়? ইক মানে বিকাশশীলতাকে যিনি বহন করেন, যে আধার হিসেবে যেটা কাজ করে, সেই ই বর্ণের মানে হচ্ছে কিছু। যেমন আমরা যখন বলছি ক মানে বলছি করণ ক্রিয়াটাকেও বোঝায়, আবার কারীকেও বোঝায়। এখন আমি যদি ককে ক্রিয়াকারী ধরি, তাহলে ক্রিয়াকারীকে সক্রিয় করা বোঝায়। আর ওটাকে যদি ক্রিয়া ধরি, করণ ধরি, তাহলে করণকে সক্রিয় করে যে। তো আমরা যখন নীতি শব্দকে ব্যাখ্যা করছি, নীতিকে সক্রিয় করে যে, তার মানে নীতিকে, নীতির ভেতরে নীতের সঙ্গে রস্যই এবং ক যোগ করে নীতিক করা হচ্ছে, তো নৈতিক, নিকে নটা বর্ধিত হয়ে
নয়ের বিশেষণ হিসেবে যখন একটা আধার থেকে বের করে আমরা তার গুণটাকে বোঝাচ্ছি, সেই গুণটা ছড়িয়ে যাচ্ছে অনেকের ভেতর। যেমন নীতিকে সক্রিয় করেন যিনি, তাকে আমরা নৈতিক বলতে পারি। ধর্মকে সক্রিয় করেন যিনি, তাকে আমরা ধার্মিক বলে থাকি। এই যে ইক যোগ করে আমরা নীতি শব্দটাকে নৈতিক করছি, নীতি থেকে নৈতিক, দেহ থেকে দৈহিক, ধর্ম থেকে ধার্মিক, সমাজ থেকে সামাজিক, রাজনীতি থেকে রাজনীতিক বা রাজনৈতিক, অর্থনীতি থেকে অর্থনৈতিক, এইভাবে যে শব্দগুলো গঠন করছি, এটাকে সংস্কৃতে স্নিক প্রত্যয় বলে, বাংলাতে বাংলা ইক প্রত্যয় বলে। তো এটাকে সন্ধি করলে ওই রকমই দাঁড়ায়, দেহ যোগ ইক দৈহিক। এখন এটা এখানে ঠিক সন্ধি বলাটা ঠিক হবে না, দেহের রূপটা যেহেতু পাল্টে যাচ্ছে, এটাকে প্রত্যয় বলাই ভালো। তো দৈহিক, এই যে স্নিকের মধ্যে কি অর্থটা আছে? ইক এবং স্নিক কেন একই জিনিস? আমি যখন কোনো কিছু বিকাশের মধ্যে ঢুকে কোনো কিছু করব, তার একটা গতি অভিমুখ থাকবে, একটা দিশা থাকবে, এবং যখনই সেই ক্রিয়াটার দিশা থাকবে সেটা মূর্ধন্য ষ দিয়ে বোঝাবো। এবং এই করণটা, এই ক্রিয়াটা যদি একমুখী হয়, রহস্যময় হয়, আমরা বলেছি যে শক্তি কিভাবে পরিচালিত হবে, শক্তি কিভাবে প্রযুক্ত হবে, যোজিত হবে ক্রিয়ার মাধ্যমে। ক্রিয়াকারী যখন ক্রিয়াকে প্রয়োগ করবেন বা ক্রিয়া শক্তিকে সংযোজন করবেন কোনো কিছুতে, কোনো কাজে, সেটার ভেতরে একটা রহস্য সবসময় থাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করেন, বিভিন্ন দিশায় পরিচালিত হয়ে কাজটা করেন, তার ফলগুলো নানান রকমের হয়, সেই জন্যই এটা রহস্যময়। ফলে স্নি মধ্যে, মূর্ধন্য ষ-এর মধ্যে একরৈখিকতা বা দিশাগ্রস্ততা আছে মূর্ধন্য ষ সব বর্ণের মধ্যে। কারণ আপনাদের মনে আছে, আমি আমার শ্রোত্রী এবং দর্শক মন্ডলীকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা 3টে ষ-এর ব্যাখ্যা বর্ণমালার যখন পরিচয় দিচ্ছিলাম, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অন্তস্থ বর্ণ, এবং শক্তির প্রতীক হিসেবে যে 3টে বর্ণের কথা, তালব্য ষ, মূর্ধন্য ষ এবং দন্ত ষ, এই 3টে সব বর্ণেরও আমরা ব্যাখ্যা দিয়েছিলাম সংক্ষিপ্ত রূপে হলেও। আমরা বলেছিলাম যে তালব্য ষ হচ্ছে শক্তির, সাধারণভাবে শক্তি বল যে কোনো এনার্জি, তাকে আমরা তালব্য ষ দিয়ে চিহ্নিত করি, সূচিত করি। তালব্য ষ দিয়ে আমরা শক্তিকে বোঝাই, যে কোনো জ্ঞান শক্তি, বিদ্যুৎ শক্তি, দৈহিক যান্ত্রিক শক্তি, জ্ঞান শক্তি, পেশি শক্তি, যে কোনো ধরনের শক্তি, বৈদ্যুতিন শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, যে কোনো শক্তিকে আমরা বলি, পরমাণু শক্তি। এইভাবে আমরা যে কোনো শক্তিকে আমরা তালব্য ষ দিয়ে বোঝাই। এই শক্তির যে একরৈখিক, মানে একটা একক, ধরুন সূর্য, সেখান থেকে অজস্র অনন্ত সংখ্যক আলোক রেখা ছড়িয়ে পড়ছে, সেই রেখাগুলো এক একটা শক্তির যে একক একটি অংশ, টুকরো, একটা রেখা, একটা আলোকের শিখা, সেই শিখাটাকে আমরা বলছি কিরণের একটা কণা বা শিখা, সেটাকে আমরা বলছি দন্ত ষ। আবার এই শক্তিটাকে, এনার্জিটাকে, আলোক শক্তিটাকে যখন আমি কোনো একটা কিছুর মধ্যে সংহত করে, ধরুন টর্চের ভেতরে আমি আলোটাকে যদি চার্জ করে, রিচার্জ করে, সংরক্ষণ করে সেটা ধরে রাখি, তারপরে আমি আমার যখন যে দিশায় কাজ করব, সেইখানে সেই টর্চের আলোটাকে প্রয়োগ করে আমি আমার কোনো কাজ, লক্ষ্যে অভীষ্ট সাধন করব, আমি একটা কর্ম সম্পন্ন করব, ক্রিয়া করব। সেই কাজটা যখন করছে তখন একটা বিশেষ দিশায় পরিচালিত হচ্ছে। টর্চের আলোর মতো, টর্চের আলোটা যেমন একটা বিশেষ দিকে চালিত করা হয়, আমার ক্রিয়াকর্মের দিশাটাও একটা বিশেষ দিকে যখন চালিত করব, এই দুটোর মধ্যে মিল আছে। সেই ধরনের শক্তির প্রতীক, শক্তিকে আমি ভাষায় কিভাবে প্রকাশ করব? তালব্য ষ দিলে সাধারণভাবে শক্তিকে বোঝায়, যে কোনো শক্তিকে বোঝায়, কিন্তু আমি যে শক্তিটাকে এক দিশায় পরিচালিত করছি, প্রযোজিত করছি, প্রয়োগ করছি, সেই শক্তিটাকে আমি, একক শক্তিটাকে দন্ত ষ বলছি। সেটা যখন বিশেষ দিশায় চালিত করছি তখন তাকে মূর্ধন্য ষ বলছি। তাহলে তালব্য ষ, দন্ত ষ এবং মূর্ধন্য ষ তিনটেই হচ্ছে শক্তির প্রতীক, শক্তির 3টে রূপ। 3 রকম প্রয়োগের জন্য 3টে বর্ণের আমরা আশ্রয় নিয়েছি। এটা আমরা কিন্তু বলেছিলাম বর্ণমালার পরিচয়ের সময়। তো আমরা যখন বলছি যে ওনার প্রশ্ন ছিল তালব্য ষ এবং মূর্ধন্য ষটার মধ্যে এই ডিফারেন্সটা কেন, এটা, এই পার্থক্যটা
এটা কি মুখের যন্ত্রের ব্যবহারের জন্য, উচ্চারণ পদ্ধতির জন্য, বর্ণমালার বর্ণের অবস্থান এর অনুযায়ী সেটা প্রয়োগ হচ্ছে, পার্থক্যটা নিরূপিত হচ্ছে। অন্য ভাষার বর্ণে ওই শিখার মতো আকারটা তো দেখা যায় না। আচ্ছা, এই প্রশ্নগুলো উঠতেই পারে, কিন্তু আমরা যেমন বলি মানুষ কি একরকমের হয়? মানুষের ভেতরে তো নানান রং, নানান বর্ণ, নানান আকৃতি, নানান ভাষা বলার, মুখের ভাষাগুলো আলাদা হয়, উচ্চারণগুলো আলাদা হয়। আমরা তো এই যে বিভাজিত খণ্ড খণ্ড যে রূপ আমরা দেখি, ইউরোপিয়ানদের একরকম দেখি, আফ্রিকানদের একরকম দেখি, এশিয়াদের মধ্যে মঙ্গোলয়েডদের আমরা একরকমের দেখি, ভারত উপমহাদেশের মানুষদের একরকম দেখি। এইভাবে যে পার্থক্যগুলো আমরা দেখি, যারা আমাদের আদিবাসী সমাজের আমাদের যারা ভাই বন্ধুরা আছেন তাদের আরেক রকম ভাবে দেখি। এই যে বিভাজনগুলো, আগে তো অখণ্ড ভাষা, অখণ্ড মানুষ ছিল, তখন কিন্তু এই পার্থক্যগুলো বিভাজন, যেমন আমরা অদিতি আর দিতি, অদিতিকে আমরা অখণ্ড রূপে দেখি, দিতিকে আমরা দেখি যারা খণ্ড খণ্ড রূপে বিভাজিত হয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তারা দিতির সন্তান, আর অদিতির সন্তান তারা অখণ্ড সন্তান। এই যে অখণ্ড থাকতে না পারা, এটা যেমন বিবর্তনের ফলে আমরা বিভাজিত হয়েছে, এক ভাষা বহু ভাষায় বিভক্ত হয়েছে, এক মানব গোষ্ঠী বহু মহাদেশে বহু খণ্ডে বিভক্ত হয়ে, আগে যেমন ভূখণ্ডটা একসাথে ছিল, পরবর্তীকালে সেই টেকটনিক প্লেটগুলো সরে সরে গিয়ে আলাদা আলাদা মহাদেশ হয়েছে। মহাদেশের ভেতরে বিভিন্ন দেশের মধ্যে যেখানে কোনো সীমানা ছিল না, বর্ডার ছিল না, সেগুলো ভেঙে গিয়ে একটাই দেশ, একটাই মহাদেশ বা একটাই অখণ্ড বিশ্ব ছিল, সেটা এখন টুকরো টুকরো হয়ে শত শত দেশে, শত শত ভূখণ্ডে রূপান্তরিত হয়েছে। সেখানে কত সীমানা, বর্ডার, কত ঘেরাটোপ, কত সশস্ত্র প্রহরী, কত দেওয়াল তুলে দেওয়া হয়েছে, বার্লিনের ওয়াল, চীনের ওয়াল, এরকম ভাবে নানান ওয়াল তুলে দেওয়া হয়েছে। সীমানায় বর্ডার সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হয়েছে, আর্মি সোলজার মোতায়েন করে দেশকে রক্ষা করতে হচ্ছে। অন্য মানুষদের প্রতিনিধিত্বকারী দেশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এই যে বিভাজন, ভাষার ভেতরেও যে আজকে যে 5-6 হাজার ভাষা ভারত সারা বিশ্ব জুড়ে চলে আছে, আরো বেশি ভাষা ছিল যেগুলো লুপ্ত হয়ে গেছে। এই পার্থক্যগুলো কেন? এরকম ব্যাপার, বিভাজনগুলো কেন হলো? এক নয়, ছিল না, নেই কেন? সেরকম ভাষার বর্ণগুলো যে হয়েছে, এগুলো তো আমরা শুরুতেও বলেছিলাম যে প্রকৃতির ভেতরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে অজস্র কোটি কোটি ধ্বনি আমরা শুনি, সেই ধ্বনিগুলোর ভেতরে আমরা 50টা ধ্বনিকে নির্বাচন করে তাকে বর্ণের স্তরে উন্নীত করে, বর্ণের মর্যাদা দিয়ে, তাদের বিশেষ ভূমিকা কি হবে ভাষা জগতে, সেই বর্ণগুলো কোন ভূমিকায়, কোন ক্রিয়া বা ক্রিয়াকারীর প্রতিনিধিত্ব রূপে অভিনয় করে আমাদেরকে বাস্তবের জগৎকে প্রতিফলিত করবে ভাষার মাধ্যমে। এই যে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা বর্ণগুলোকে নির্বাচন করেছিলাম, প্রত্যেক ভাষাতেই এই কাজটা হয়েছে। সেগুলো একই ভাষা মায়ের সন্তান সকলেই, কিন্তু পরবর্তীকালে ভাষাগুলো আমরা বলেছিলাম 3টে মেজর প্রধান ভাগে বিভক্ত হয়েছিল। একটা ভাষা হয়েছিল শুধুই উচ্চারণ ভিত্তিক, একটা ভাষা হয়েছিল শুধুই আপনার অর্থভিত্তিক, আর আরেকটা ভাষা গোষ্ঠী তৈরি হয়েছিল যারা উচ্চারণ এবং শব্দার্থ, ধ্বনির ভেতরে যে অর্থ থাকে সেই অর্থ এবং উচ্চারণের সমান ভূমিকা ছিল। যেমন আমাদের ভারতীয় ভাষাগুলো আমরা বলি বর্ণভিত্তিক এবং ক্রিয়াভিত্তিক, আমরা যে কারণে বলছি, মানে বর্ণ উচ্চারণটাকে ভিত্তি করে এবং ক্রিয়াভিত্তিকতাকে ভিত্তি করে আমাদের ক্ষেত্রে দুটোই আছে, আইডিওগ্রাফিক এবং অর্থভিত্তিক, সিমেন্টিক্স বেসড। সিমেন্টিক্স মানে বডি সিমেন্টিক্স নয়, অর্থগত যে অর্থের সঙ্গে শব্দার্থের যে তত্ত্ব, সেই তত্ত্বের যথার্থ রূপায়ণটা আমাদের এই বর্ণভিত্তিকতার মধ্যে আমরা সেই সিমেন্টিক্সটা তুলে ধরেছি। আর যেমন ইউরোপের ভাষাগুলো, তারা এই সিমেন্টিক্সটা সেখানে অত্যন্ত গুরুত্বহীন, কারণ তাদের ওখানে ধ্বনিটাই আসল, উচ্চারণটাই আসল, ফোনিমটাই আসল। ফোনিমের ভেতরে যে অর্থ আছে সেটা তারা, সেই বোধটা তারা হারিয়ে ফেলেছেন। আর চাইনিজ মঙ্গোলয়েডদের সেখানে টোনাল এফেক্ট, একই ধ্বনি তো নয়, একই ছবি, একটা ইমেজ, সেই ইমেজটার
যেভাবে উচ্চারণ হয়, একটা বর্ণকে যদি 20 রকম টোনে উচ্চারণ করা যায় তাহলে তার 20 রকমের অর্থ বেরোয়। ফলে সেটাই শুধুই অর্থভিত্তিক, কিন্তু সেটা টোনাল, কিভাবে উচ্চারণ করা হবে তার উপরে, যার জন্য সেটা অনেক জটিল। কিন্তু আমাদের দেশের ভাষাগুলো অন্যভাবে তৈরি হয়েছে, এখানে উচ্চারণের মর্যাদাও রক্ষিত হয়েছে, উচ্চারণ সর্বস্ব না হয়ে উচ্চারণের মর্যাদাও সমানভাবে রক্ষিত, আবার শব্দার্থের মর্যাদা, বর্ণের যে অর্থ সেই বর্ণের অর্থাৎ ফোনিম যে অ্যাক্টিভ মিনিংফুল ফোনিমের যে মর্যাদা, সেই মর্যাদাও এক সমানভাবে গুরুত্ব পেয়েছে। সেই জন্য আমাদের তত্ত্বটাকে আমরা বলছি ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ বিধি। এই তত্ত্বের ব্যাখ্যাটা আমরা শুরুতেই বলেছিলাম যে এখানে কেন আমরা অন্যদের থেকে আলাদা, কেন আমাদের ভারতীয় একাডেমিগুলি, সেখানে সর্বশেষে গঙ্গোত্রী চন্দ্র আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমাদের একাডেমিগুলোতে কি ভুল পড়ানো হয়, আর ক্রিয়াভিত্তিকতার ব্যাখ্যা কি শুধু বাংলা বর্ণের আকৃতি দিয়ে বলা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নটা করেছিলেন। ক্রিয়াভিত্তিক ব্যাখ্যা আমরা যেটা শুরুতেই বলেছি, আমাদের যারা তাত্ত্বিক রূপকার, তত্ত্বের স্রষ্টা এবং রূপকার, তারা দুজনেই তাদের বিভিন্ন প্রবন্ধে বিভিন্ন শব্দার্থকোষ, বঙ্গীয় শব্দার্থকোষ এবং সরল শব্দার্থকোষে তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। বহু প্রবন্ধাদির মধ্যে তারা ব্যাখ্যা করেছেন যে আদিতে সমস্ত ভাষাই ক্রিয়াভিত্তিক ছিল, ফলে ক্রিয়াভিত্তিক ব্যাখ্যা ইতিহাসসম্মত এবং বিজ্ঞানসম্মত। বিজ্ঞান কেন সেটা আমরা বারে বারেই বলার চেষ্টা করব, এখনো বলবো। শুধু বাংলা বর্ণের আকৃতি দিয়ে বলাটা যুক্তিযুক্ত না, অন্য বর্ণেও আছে। আমরা যখন দেখবেন ইউরোপের ভাষা, বিশেষ করে ইংরেজির সঙ্গে আমরা যতটা ঘনিষ্ঠ, ইংরেজি বর্ণের মানে আছে এবং তাদের বর্ণা শব্দাংশের যে মানেগুলো আমরা ধরতে পারি। আমরা যেমন ওই যে যেমন আইসি অথবা আইসিএইচ যুক্ত যে শব্দগুলোর উদাহরণ আমি আগের দিনের আলোচনায় করছিলাম, যে দৈহিক, যেমন দেহ থেকে জাত দৈহিক, আমি কতগুলো বর্ণের কথা বলেছিলাম সেদিন, যেমন ইকোনমিক, তারপরে ধরুন ওই ধরনের শব্দ, যার সবার শেষে হিস্টোরিক। এই যে আইসি বা আইসিএইচ যুক্ত যে ধরনের শব্দ এন্ডিং গুলো আছে, সাফিক্স গুলো আছে, এই বা প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলো যে অর্থ একই সেটা আমরা দেখিয়েছিলাম। এই যেমন নৈতিকের ভেতরে ইকের অর্থ আমরা বললাম যে নীতিকে সক্রিয় করে, যে সে হচ্ছে নৈতিক। ইংরেজদের ইকোনমিকে সক্রিয় করে যে সেই ইকোনমিক। তা আমরা বলতে চাইছি যে ইকোনমিকের এই যে আইসি এন্ডিংটা আছে, সাফিক্সটা আছে, প্রত্যয়টা আছে, এটা ইংরেজরা সেভাবে যদি না বুঝে থাকেন, সেটা আমাদের দায়িত্ব। এই ভাষাতত্ত্ব সেই কথাই প্রমাণ করে যে আদিতে সব ভাষারই ক্রিয়াভিত্তিকতা ছিল, শব্দার্থ তত্ত্ব ছিল। সেখান থেকে তারা কি হয়েছে, অতীত বিচ্ছিন্নতার কারণে, অতীতের সঙ্গে তাদের বিচ্ছিন্নতার আত্মবিচ্ছেদের কারণে তারা সেটা হারিয়ে ফেললেও আমাদের ভাষাতত্ত্ব, আমাদের ভাষাশাস্ত্রীরা সেগুলোকে আপনার ছান্দসের আপারে রূপকের আধারে হোক, ক্রিয়াভিত্তিক বা পুরাণের যেভাবে পুরাণে ব্যাখ্যা করা হতো, বিভিন্ন শব্দগুলোকে তুলে ধরা হতো, সেই শব্দের ব্যাখ্যাগুলো যেগুলো আমরা ভুলে গেছিলাম, সেগুলোকে উদ্ধারের জন্য যে দর্পণ বা দূরবীন, সেটা সরবরাহ করেছেন কলিম খান এবং রবি চক্রবর্তী। এই শব্দার্থ তত্ত্বের আলোকে আমরা সেগুলো উদ্ধার করতে পারছি। সেগুলো আমরা তুলে ধরে দেখাতে চাইছি যে আদিতে সমস্ত ভাষাই ক্রিয়াভিত্তিক ছিল। ক্রিয়াভিত্তিক বাংলার ক্ষেত্রে এটা শুধু সত্য নয়, বিশ্বের যে কোনো ভাষার বর্ণের ক্ষেত্রে, তার শব্দের অর্থ ব্যাখ্যার ক্ষেত্রে এই ক্রিয়াভিত্তিক ব্যাখ্যা অ্যাপ্লিকেবল, এটা প্রযোজ্য। এই কথাটা, এটা আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে মানি, যার জন্য আমরা দেখিয়েছি যে ধ্বনি শব্দের ভেতরে যে একটা ধারণা আছে, সেটা আমাদের সংজ্ঞার মধ্যে, ডেফিনিশনের মধ্যে, ধ্বনি শব্দের ভেতরেই সেটা লুকিয়ে আছে। সেটা ফোনিমের মধ্যে, ফোন সেই শব্দটা আছে, কিন্তু ফোনিমের ভেতরে যে শব্দের অর্থ আছে সেটা ফোনিম শব্দের ভেতরে সরাসরি বলা নেই, আর তাদের আত্মবিচ্ছেদের কারণে তারা সেটা বলতেও পারেন না। তো এই জন্য আমাদের এই ব্যাখ্যাটা, কলিম খান রুচির ব্যাখ্যাটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, একাডেমি যুক্তিযুক্ত মনে করে না, বা তারা ভুল কি মন্দ, ভুল কি সঠিক সেটা বলাটা আমার মতো ধৃষ্টতা। কিন্তু কলিম খান রবি চক্রবর্তী একাডেমিতে যা পড়ানো হয় সেগুলো তো তুলে ধরেছেন। তিনি বলেছেন আমাদের একাডেমি
একাডেমির অনেক গুণের প্রশংসা করেছেন। তারা অতীতের অনেক কিছুকেই, যেমন রান্নাঘরে মেয়েরা সংসারের সমস্ত কাজকর্মগুলোকে, রান্নার প্রক্রিয়া প্রকরণ, রান্নাঘরের আসবাবপত্র, যা রান্না হলো সেগুলো সবকিছুকে সংরক্ষিত করেন, গুছিয়ে তুলে রাখেন। আমাদের একাডেমিও পুরনো জ্ঞান, পুরনো বইপত্র, পুরনো লেখাপত্র সেগুলোকে সংরক্ষণ করে চলেছেন। কিন্তু পুরনো যে তত্ত্ব যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে তাদের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কলিম খান রবি চক্রবর্তী। সেই ক্ষেত্রে কি ভুলটা হয়েছে? 200-250 বছরের ইংরেজ এবং তার পরবর্তীকালে আরো 75 বছরের ইংরেজি ভাষাতত্ত্বের প্রভাবের পরে আমাদের ভাষাশাস্ত্রীরা বা একাডেমি তারা ভুলে গেছে তাদের দায়িত্ব, যে আমাদের ভারতবর্ষের যে সম্পদ ছিল, ভাষাতত্ত্ব ছিল, শব্দার্থ তত্ত্ব ছিল, যেটা প্রায় লুপ্ত হয়েছিল, অস্পষ্ট হয়ে অসম্পূর্ণ অবস্থায় মানে উপেক্ষিত হয়ে পড়েছিল, সেইটার পুনরুদ্ধারের কাজে তারা ব্রতী হননি, সেটাকে তুলে ধরেননি। তারা তুলে ধরেছেন পাশ্চাত্যের ভাষাতত্ত্বের গুণগান করেছেন, সেইটাতেই তারা আপ্লুত হয়ে আছেন। এই ভুলটা তো আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ভুল বলবার অধিকারী নই, কিন্তু কলিম খান রবি চক্রবর্তী তাদের লেখাপত্রের মাধ্যমে একাডেমির এই ভুলগুলোকে বারে বারে চিহ্নিত করেছেন। এটা কোনো ব্যক্তি বিশেষকে, একাডেমির সঙ্গে কোনো যুক্ত কোনো ব্যক্তিত্বকে ব্যক্তিগত আক্রমণ করে তারা করেননি। তারা করেছেন তত্ত্বগতভাবে, ব্যক্তি নিরপেক্ষ হয়ে পশ্চিমী ভাষাতত্ত্ব এবং পূর্বে আমাদের এশীয় বা ভারতীয় ভাষাতত্ত্ব বা বিশেষ করে বাংলা ভাষাতত্ত্ব যেটা পড়ানো হয়, সেখানে যে ইউরোপীয় ভাষাতত্ত্বের অনুকরণ করা হচ্ছে, অন্ধ অনুকরণ, সেইখান থেকে বেরিয়ে আসার কথা তারা বারে বারে বলেছেন। আর সেই তত্ত্ব বেরিয়ে আসার প্রক্রিয়াই হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী ক্রিয়াভিত্তিকতাকে এবং বর্ণভিত্তিকতাকে আশ্রয় করে এগিয়ে যাওয়া, নতুন নতুন গবেষণায় লিপ্ত হওয়া। কাজেই আমি আশা করব, আমি আর সর্বশেষে এই প্রশ্নগুলো যিনি করেছেন আমাদের সঞ্চালিকা, তিনি এই প্রশ্নগুলো নিয়ে একবার উনি রবি চক্রবর্তীকে আমাদের তরফে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। আমি সেই ইন্টারভিউ থেকে দু একটা জিনিস আমি তুলে ধরছি। সেখানে আরো স্পষ্ট করে রবিবাবুর ভাষায়, আপনারা যদি সেটা শোনেন, আপনাদের একটু সময় দেন আমাকে, আমি সেখান থেকে উদ্ধৃত করে দেব, সেটা আপনাদের ভালো লাগবে। তাদের মতো করে তো আমি বলতে পারবো না, রবিবাবুর মতো করে। দেখুন, একটা প্রশ্ন বলছেন, হীরক রাজার যে উক্তিটা গঙ্গোত্রী প্রশ্ন করছেন, এরা যত পড়ে তত বেশি জানে আর তত কম মানে। রবি স্যার উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আর ওই যে শূদ্রের বেদে অধিকার নেই, সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই ব্যাকরণটা তৈরি, আমাদের প্রচলিত ব্যাকরণ। কিন্তু ওই ইংরেজি বইটা পড়লে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, জন মানে তো, গঙ্গোত্রী প্রশ্ন করছেন, জন মানে তো এক একটা সত্তা, একজন কি দুজন, আবার ভালো লোক খারাপ লোক, সুজন দুর্জন। রবি স্যার উত্তর দিচ্ছেন, রবিবাবু মানে রবি চক্রবর্তী, তারা জনন করতে পারে বলে তারা জন। কোনো জড়সত্তাকে জন বলা হয় না, জড়সত্তাকে জন বলা হয় না। যে জন্য লোক খাটানোকে বলে জন খাটানো, কারণ তারা সম্পদ জনন করছে। গঙ্গোত্রী প্রশ্ন করছেন, সেই সূত্রে কোনো তথ্য যখন আমাদের মগজে আসছে, আমাদের ধারণা জনন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই কি একে জানা বলা হয়? রবি স্যার বলছেন, হ্যাঁ। জনক রাজার অধীনে যে কর্মচারীরা ছিল, শব্দার্থ তত্ত্ব অনুযায়ী তারা জনকের স্ত্রী। রামায়ণে পড়েছিলাম, জনক লাঙ্গলের ফলায় সীতাকে পেয়েছিলেন, অর্থাৎ উৎপন্ন দ্রব্য বা সম্পদ হচ্ছে সীতা। সেই উৎপাদন পণ্য করা হলো বলে সীতা জনকের কন্যা, অর্থাৎ রামকে দিয়ে চুক্তি করানো হলো। রবি স্যার বলছেন, হ্যাঁ, চুক্তি করে যাকে বরণ করা হয় তাকে বর বলে, আর কন্যা থেকে কোণে, তাই বলে বিয়ের বর কোণে। তখন গঙ্গোত্রী জিজ্ঞেস করছেন, সেই সূত্রে আশীর্বাদ বরণ করে নিয়েই গুপি বাঘা ভূতের রাজার থেকে বর পেয়েছিল, সেই জন্যই কি গুপি বাঘা ভূতের রাজার থেকে বর পেয়েছিল? রবি স্যার বলছেন, হ্যাঁ, একইভাবে কেউ তোমাকে আশীর্বাদ করলো মানে সেই আশা বা সম্ভাবনার ক্ষেত্রে সে তোমাকে বরণ করলো, অর্থাৎ তোমাকে বর দিল।
গঙ্গোত্রীজি প্রশ্ন করছেন, আচ্ছা পালন মানে তো পয়ে প মানে তো পালন, আর তারও ত মানে তারণ, এই সূত্রেই তো পিতা আর পতি। এবার উৎপাদিত সম্পদ যখন চুক্তিবদ্ধ হলো সেটা কন্যা। উৎপাদিত সম্পদ যখন চুক্তিবদ্ধ হলো বিক্রয়ের জন্য, বিনিময়ের জন্য, সেটা হলো কন্যা। তো চুক্তির আগে কন্যা পিতার কাছ থেকে, আর চুক্তির পর কন্যা পতির কাছে যায়। চুক্তির আগে কন্যা পিতার কাছে থাকে, আর চুক্তির পর কন্যা পতির কাছে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখি সাধু যারা, তাদের অনুগামীরা তাদেরকে স্বামীও বলে, আবার বাবাও বলে। অনুগামীরা কোন সম্প্রদায়ের, তারা বাবা বলে। যেমন বাউলদের মধ্যে যিনি বাউল সম্রাট বা গুরু, তাকে বাবা বলে অনেকে। এই বাবা আর স্বামীর ধারণাটা পিতাপতির সূত্রে যদি একটু বুঝিয়ে দেন। রবিবাবু বলছেন, রবিচক্র, স্বামী মানে তো প্রভু, তাই তাকে বাবাও বলছে আবার স্বামীও বলছে। গঙ্গোত্রী, তাহলে বাবাও কি প্রভু? রবি স্যার বলছেন, উত্তর দিচ্ছেন, হ্যাঁ। আবার উল্টো দিক থেকে স্নেহেও বাবা বলে, যেমন আমি আমার কন্যাস্থানীয়াকে মা বলি। গঙ্গোত্রী, হ্যাঁ, মানে বাবা বাছা করে সম্বোধন। তাহলে পতি পিতার মধ্যে পিতাতে পালকের সক্রিয়তাই যখন সাপোর্ট, পিতাতে কি আছে? পয় রস্বীকার, মানে পয়ে পালক আর রস্বীকারে হচ্ছে সক্রিয়তা, সক্রিয়ম। তাহলে পিতাতে পালকের সক্রিয়তা যখন সাপোর্ট করছে, মানে তারণ করছে, ত্রাণ দিচ্ছে, সেই সাপোর্টের আধার হচ্ছে পিতা। অর্থাৎ পালকের সক্রিয়তা যখন বজায় থাকে, সাপোর্ট পায় কোনো সম্পদের উপর, সেই সম্পদের আধার তার পিতা। আর পালক যখন সাপোর্ট পায়, তারণ পায়, ত্রাণ পায়, সেই সাপোর্টের সক্রিয়তা পায়, তখন সে হয়ে যাচ্ছে পতি। তাহলে পতির কাছে পালক কি হচ্ছে? সাপোর্ট পাচ্ছে, তাই ত্রাণ পাচ্ছে, তাই কন্যার প্রভুকে বলা হচ্ছে পতি। অর্থাৎ প্রকৃতি না থাকলে পুরুষ যেমন খোঁড়া, রবিবাবু এটা বোঝাচ্ছেন, এটা প্রকৃতি না থাকলে পুরুষ যেমন খোঁড়া, তেমন পালক যখন কোনো সম্পদের সাপোর্ট পায়, সেই সক্রিয়তা ওই সম্পদের পতি। একটু হয়তো শুনে বুঝতে অসুবিধা হবে, আমি এটাকে ছাপিয়ে দেব। বর্ণ, আমাদের যে বঙ্গযান আছে, সেই বঙ্গযানে আপনারা দর্শকদের কাছে, শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করছি, এই ইন্টারভিউটা আপনারা পড়ে নেবেন। রবি স্যার উত্তর, হ্যাঁ তুমি তো অনেক কাজ করতে পারো। গঙ্গোত্রী বলল, মানে? শব্দার্থীর বিশ্লেষণ তুমি তো বেশ ভালোই করো। গঙ্গোত্রী তখন উত্তর দিচ্ছেন, ওই একটু একটু পড়াশোনা করি, আমি নিজের মতো একটা ছক বানিয়ে নিয়েছি। যেমন কয়ের স্থিতি খ, করে খাই, গয়ের স্থিতি ঘ, ঘরে এলে তো গমন থিতু হয়ে যায়, স্থিতু হয়ে যায়, এখানে মানুষ গমন অপ্রাসঙ্গিক। চয়ের স্থিতি ছ, চয়ন করে বা করে, বাকিগুলো থেকে ছাঁকলাম। রবি স্যার, আর সংস্কৃত, এবার উত্তর দিচ্ছেন রবি স্যার, আর সংস্কৃত ব্যাকরণে যেটা পুরো ধরতে পারিনি, প্রতিটি বর্ণই এক একটা ক্রিয়া বোঝায়, এটা কিন্তু সংস্কৃত ব্যাকরণে নেই। প্রতিটি বর্ণই যে এক একটা ক্রিয়া, এটা রবি স্যার বলছেন, রবি চক্রবর্তী বোঝাচ্ছেন গঙ্গোত্রীকে। প্রতিটি স্বরবর্ণ, প্রতিটি ব্যঞ্জন বর্ণই এক একটা ক্রিয়া। আমরা বলি আকার, ইকার, একার, ওকার, কোনো ক্রিয়া না থাকলে কার বলা হবে কেন? যেমন চিৎকার, কর্মকার, প্রতিকার। চীনারা আবার এক একটা ভাব প্রকাশ করে এক একটা প্রতীকী নকশা দিয়ে এবং টোনাল এফেক্ট দিয়ে। আচ্ছা, প্রশ্ন 12, গঙ্গোত্রী বলছেন, প্রশ্ন করছেন, যত জায়গায় এই গবেষণা পাঠানো হয়েছে সেরকম কোনো ইতিবাচক সাড়া আসেনি, এগুলো একাডেমিকে আনার জন্য সাড়া আসেনি। প্রতিটি বাচ্চার ভাষা শেখার শুরু থেকে যে শব্দমূলের নিয়মগুলো জানা দরকার, তার জন্য তো এই পড়াশোনা একাডেমিতে আনা প্রয়োজন। এসব তত্ত্ব একাডেমিকে আসতে না দেওয়ার পেছনে কি কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক কারণ আছে? এরা যেভাবে শ্লোকের বিকৃত ব্যাখ্যা প্রচার করে, সেই স্বার্থে ব্যাঘাত হবে, তাই এরা বিরোধিতা করছে একাডেমি। এরকম কোনো স্বার্থ কি কাজ করছে এসব তত্ত্ব একাডেমিতে আসতে না দেওয়ার পেছনে? রবি স্যার উত্তর দিচ্ছেন, রবি চক্রবর্তী, শুনুন। অবশ্যই করছে। বরিশন রায়ের সাক্ষাৎকারের মধ্যে আমি এর উত্তর দিয়েছি। সমাজে যারা ক্ষমতায় আছে, তাদের কাজে লাগবে যে তত্ত্বটা, বা কাজে লাগানো যাবে সেই তত্ত্বটাকে তারা সুযোগ দেবে। ডারউইনের তত্ত্বকে সুযোগ দিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরের যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট, তারা। কেন দিল? কারণ একটুখানি পরিবর্তন করে প্রাকৃতিক নির্বাচনের জায়গায় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টই বিবর্তনের গুরুত্বপূর্ণ কারণ বলা হলো। সুতরাং আমি এমন দামে কাঁচামাল কিনবো আর তৈরি মাল এমন দামে দেব, ফলে আমি ব্যবসায় আরেকজনকে হটিয়ে দেব, ও যায় যাক, আমি টিকে থাকবো। আমাদের দেশেও এই ব্যাপার ঘটেছে। বুদ্ধদেবের যে তত্ত্ব
আর গীতার যে কামনা বাসনা অতিক্রম করার তত্ত্ব দুটোই কাজে লেগেছিল বলে প্রচার পেয়েছিল। অর্থাৎ যে চাষবাস করছে তার যেন কামনা বাসনা না থাকে। গঙ্গোত্রী প্রশ্ন করছেন, তাহলে তাকে কম দিয়ে উদ্বৃত্ত শোষণ করা যাবে? রবি স্যার উত্তর দিচ্ছেন, হ্যাঁ, তার ফসলটাকে কমের বিনিময়ে আমি নিয়ে যেতে পারবো। এসব হলে আর কি করা যায়? মানুষের অস্তিত্বটাই এই রকমের। এখানে আলোচনাটা শেষ হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ওই মূর্ধন্য ছন্দ উদন্তসের ব্যাপারটাও ছিল। আমি বোধহয় এটা পরে আছে, আগে আছে। আমি কি সময় পাবো আর একটু, কাকুন বাবু? আজকের মতো আমাদের সময় শেষ হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা। তাহলে আমি এখানেই থামছি। আগামী পর্বে হ্যাঁ। আবার কথা বলে নিই। আমি গঙ্গোত্রী দত্তের প্রশ্নের উত্তরে, মূর্ধন্য সদন্তস্য তালিবস্যের এই প্রশ্নের উত্তরে রবিবাবু এই সাক্ষাৎকারেই উত্তর দিয়েছেন। আমি ওই অংশটাকে বাদ দিয়ে গেছি। ওই অংশটা আমি পরের দিন আমি একটু শুনিয়ে তারপরে বাকি আলোচনায় এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা পরের দিন শুনবো। আমরা পরের দিন শুনবো। দর্শক শুনলেন, গঙ্গোত্রীর কড়া কিছু প্রশ্নের উত্তর দিলেন নারায়ণচন্দ্র দাস। আমরা আগামী পর্বে আরেকটু শুনবো সেই ব্যাপারে, তারপর আবার নতুন বর্ণে আমরা চলে যাব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, নমস্কার।